হ্যালো সবাইকে, গুড ইভিনিং। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে বলেছিলাম আর্মস অ্যান্ড দ্য ম্যান করাবো। আর্মস অ্যান্ড দ্য ম্যানের আজকে ফার্স্ট পার্ট করাবো, মানে ব্যাকগ্রাউন্ডটা আজকে তোমাদের সাথে ক্লিয়ার করে দেবো। তো যারা যারা অনলাইনে আছো তারা একটুখানি জয়েন করো, আর সবাইকেই বলবো একটুখানি খাতা পেন নিয়ে বসবে। আর যারা এখন দেখতে পারছো না, যারা পরে কাজটা দেখবে, তারা কিন্তু খাতা পেন নিয়ে যে যে ইম্পর্টেন্ট টপিক গুলো বা যে যে এমসিকিউর জন্য যেগুলো ইম্পর্টেন্ট বলে দেবো, সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে। তো আজকের টপিক হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। এবারে আমরা সবাই জানি আর্মস অ্যান্ড দ্য ম্যান হচ্ছে একটা, কি বলবো, আমরা অনেকে বলে থাকি এটা রোমান্টিক কমেডি একটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অ্যান্টি রোমান্টিক কমেডি। লেখা হচ্ছে জর্জ বার্নার্ড শয়ের লেখা। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি? এখানে একটা যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে? সার্বিয়া আর বুলগেরিয়ার মধ্যে, যেটা আমরা দেখতে পাই, প্লটে দেখতে পাই যে সার্বো বুলগেরিয়ান ওয়ার বলে আমরা পরিচিতি পাই এই প্লটের মধ্যে। তো একটুখানি নোট ডাউন করো যেগুলো দরকার। তো আমার কাছে আর্মস অ্যান্ড দ্য ম্যানের এই বইটা আছে, ডক্টর এস সেনের লেখা। তো এই বইটাতে তুমি সমস্ত কিছু, এই যে টেক্সট ওয়াইজ সমস্ত কিছু পাবে এটাতে। আর এখানে হচ্ছে, যেহেতু এটা গ্র্যাজুয়েশনের বই ছিল, তো সেই জন্য এখানে কিন্তু সেই হিসেবে গ্র্যাজুয়েশনের সেই হিসেবে এই বইটা কিন্তু কম্পোজ করা। তো সেই জন্য এই বইটা হচ্ছে আমার কাছে আছে, সেটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যানের ডক্টর এস সেনের লেখা আর্মস অ্যান্ড দ্য ম্যান। তো যাই হোক, আজকে তোমাদেরকে করাবো প্লট, ব্যাকগ্রাউন্ড, আর্মস অ্যান্ড দ্য ম্যানের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সাথে আজকে ক্লিয়ার করবো। একটুখানি তোমরা নোট ডাউন করবে প্রত্যেকটা বিষয়, কারণ কি বলতো, যেগুলো করাচ্ছি প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রত্যেকটা ইজ অ্যান্ড এভরিথিং ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তো সেজন্য তো আমি এখানে প্রথমে লিখছি ব্যাকগ্রাউন্ড। এখানে দেখো যে ওয়ারটা ঘটেছিল, এখানে আমি প্রত্যেকটা খুব ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ওয়ার ঘটেছিল কার মধ্যে? সার্বো বুলগেরিয়ান ওয়ার, ঠিক আছে? এই ওয়ারটা ঘটেছিল, সার্বো বুলগেরিয়ান ওয়ার ঘটেছিল। এই ওয়ারটা তোমাদের জানতে হবে, এই ওয়ারটা হচ্ছে কত সালে ঘটেছিল। এটা ঘটেছিল হচ্ছে 1885-এ। কত সালে ঘটেছিল? 1885-এ। এবারে এই ওয়ারটা কতদিন চলেছিল? একটা তো টাইমিং পিরিয়ড থাকে, প্রত্যেকটা ওয়ার কতদিন চলবে তার একটা টাইমিং পিরিয়ড থাকে। এই সার্বো বুলগেরিয়ানের যে ওয়ারটা, এটা কিন্তু চলেছিল হচ্ছে তোমার 14 নভেম্বর থেকে চলেছিল 28 নভেম্বর পর্যন্ত। তাহলে এই যে ওয়ারটা ঘটেছিল সার্বো বুলগেরিয়ানের মধ্যে, এই ওয়ারটা কতদিন পর্যন্ত চলেছিল? 14 নভেম্বর থেকে চলেছিল 28 নভেম্বর পর্যন্ত। এইবারে এখানে যেটা জানতে হবে, এই যে সার্বো মানে কি বলা যাচ্ছে? সার্বিয়া। সার্বো মানে হচ্ছে সার্বিয়া, আর বুলগেরিয়ান বলা হয়েছে এখানে, বুলগেরিয়ান বলা হয়েছে এখানে। এই বুলগেরিয়ান মানে হচ্ছে কি? বুলগেরিয়া, বুলগেরিয়া। তাহলে সার্বো মানে কি? সার্বিয়া, আর বুলগেরিয়ান মানে হচ্ছে বুলগেরিয়া। এইবারে এই যে সার্বো বুলগেরিয়ানের যুদ্ধে এরা কিন্তু নিজেরা হেল্প পেয়েছিল। যে যে কান্ট্রিগুলোর হেল্প পেয়েছিল সেগুলো হচ্ছে এই যে সার্বো, এ হেল্প পেয়েছিল হচ্ছে কার কার? সেটা হচ্ছে হাঙ্গেরি, আর একটা পেয়েছিল কার? অস্ট্রিয়া। এই যে অস্ট্রিয়া কি করেছিল? সার্বো মানে সার্বিয়াকে সেনাবাহিনী দিয়ে সাহায্য করেছিল। সার্বিয়া মানে সার্বোকে কি করেছিল? অস্ট্রিয়া সেনাবাহিনী দিয়ে সাহায্য করেছিল। আর এই যে বুলগেরিয়া, একে হেল্প করেছিল কে? সেটা হচ্ছে কে? রাশিয়া। একে হেল্প করেছিল রাশিয়া। এবারে দেখো, বুলগেরিয়ান কিন্তু সেরকম কোনো
বিশাল সেনাবাহিনী বা বিশাল কিছু সেরকম ছিল না। একমাত্র এদের মেন অস্ত্র যেটা ছিল সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া হচ্ছে এই বুলগেরিয়াকে কি করছিল, তাদের সমস্ত সেনা দিয়ে এই রাশিয়া ওদেরকে হেল্প করছিল। আর রাশিয়ার সেনারাই কিন্তু বুলগেরিয়াকে লিড করছিল সমস্ত কিছু দিয়ে। তাহলে বুঝতে পারছো, এইটুকু ক্লিয়ার করো। তাহলে সার্বো বুলগেরিয়ার যুদ্ধ হয়েছিল, যুদ্ধটা কত সালে হয়েছিল? 1885 সালে। চলেছিল কতদিন ধরে? 14 নভেম্বর থেকে চলছিল 28 নভেম্বর পর্যন্ত। এইবারে সার্বো যে বুলগেরিয়া যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু এই দুটো দেশ, শুধুমাত্র যে এই দুটো দেশই নিজেরা নিজেরা তাদের সেনাবাহিনীতে যুদ্ধ করেছিল তা কিন্তু নয়। সার্বিয়া মানে সার্বিয়া, একে হেল্প করেছিল কি? হাঙ্গেরি আর হচ্ছে অস্ট্রিয়া। আর বুলগেরিয়াকে হেল্প করেছিল কে? রাশিয়া। রাশিয়াই হচ্ছে বুলগেরিয়াকে হেল্প করেছিল। এখানে শুধুমাত্র রাশিয়াই বুলগেরিয়াকে হেল্প করেছিল, আর সার্বিয়াকে হাঙ্গেরি আর অস্ট্রিয়া হেল্প করেছিল। অস্ট্রিয়া মেনলি হেল্প করেছিল সমস্ত সেনাবাহিনী দিয়ে। বোঝা গেল? এইটুকু এখানে মানে মেন প্লট হিসাবে আমাদেরকে এইটুকু জানলেই হবে। এইবারে আমরা অনেকে বলে থাকি যে আর্মস অ্যান্ড দ্য ম্যান হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লে, ঠিক আছে? কিন্তু যদি হিস্টোরিক্যাল প্লে হয়েই থাকে আর্মস অ্যান্ড দ্য ম্যান, সেটা কিন্তু হিস্টোরিক্যাল প্লে নয়। এটা হচ্ছে একটা আউটলাইনের দরকার ছিল, যে জিবি শ মানে জর্জ বার্নার্ড শয়ের একটা আউটলাইনের দরকার ছিল। তো সেই জন্য সে কি করেছিল, কোনখান থেকে সে আউটলাইনটা অ্যাডপ্ট করেছে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। শোনো, প্রথম কথা, এইখানে দেখবে যারা বুলগেরিয়ার লোক হয় তাদের কিন্তু নামের শেষে সবসময় থাকে অফ, ও ডবল এফ, অফ থাকে। এজন্য দেখবে এই যে প্লটটা যখন পড়বে তোমরা জানো এখানে লেখা আছে কে কে আছে? রাইনা পেটকফ, ক্যাথরিন পেটকফ, মেজর পল পেটকফ আছে না, এই যে সার্জিয়াস সেরেনফ, ওদের দেখবে সবার লাস্টে অফ আছে, অফ, ও ডবল এফ। এরা সব বুলগেরিয়ার লোক, এজন্য এদের সবার লাস্টে কি দেওয়া আছে? অফ, ও ডবল এফ, মানে ও ডবল এফ। এই ওয়ার্ডটা কি আছে ওদের নামের শেষে কি আছে? অ্যাড করা আছে। তাহলে এইটা হচ্ছে তোমার মানে যে লেখক জর্জ বার্নার্ড শ, সে কি করেছিল? জানতো যে যারা বুলগেরিয়ার লোক হয় তাদের নামের শেষে কি থাকে? অফ থাকে। এইবারে যেটা হচ্ছে তোমাদেরকে ইম্পর্টেন্ট জানতে হবে সেটা ভালো করে নোট ডাউন করো। এটা তো ড্রামা, এই ড্রামাটা স্টেজড হবে, তাই তো? এবার ড্রামাটা হচ্ছে কবে লেখা হয়েছে আর স্টেজড কবে হয়েছে আর কোথায় হয়েছে সেটা লেখো। ড্রামাটা লেখা হয়েছে রিটিন মানে লেখা হয়েছে, ড্রামা লেখা হয়েছে হচ্ছে 1894। ভালো করে নোট ডাউন করে নেবে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ড্রামা লেখা হয়েছে 1894-এ। এবারে স্টেজড হয়েছে কবে? ড্রামাটা স্টেজড হয়েছে কবে? সেটা হচ্ছে 1894-এ, কিন্তু ড্রামাটা কি হয়েছে? স্টেজড হয়েছে। লেখা হয়েছে যেমন 1894-এ, স্টেজডও হয়েছে কত সালে? 1894-এ। এবারে এই যে ড্রামাটা এটা কোথায় স্টেজড হয়েছে সেটা হচ্ছে অ্যাভিনিউ থিয়েটারে এটা কি হয়? ইনঅ্যাক্টেড হয় এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই ড্রামাটা। তাহলে খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কিন্তু। লেখা হয়েছে 1894-এ, স্টেজও হয়েছে কবে? 1894-এ। কোথায় স্টেজ হয়েছে? সেটা হচ্ছে এভিনিউ থিয়েটারে কি হয়েছে? স্টেজড হয়েছে। এবারে এই ড্রামাটা পাবলিশড হয়েছে কবে সেটা লিখে রাখো। পাবলিশড হয়েছে মানে বই আকারে পাবলিশড হয়েছে কি? সেটা হচ্ছে 1894-এ, কিন্তু সেটার নাম কি দেওয়া ছিল? বইটার নাম কি হয়েছিল? প্লেস প্রিজেন্ট। বোঝা গেল? প্লেস প্রিজেন্ট, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেখা হয়েছে 1894-এ, স্টেজও হয়েছে 1894-এ। কোথায় স্টেজ হয়েছে মানে ইনঅ্যাক্টেড কোথায় হয়েছে? এভিনিউ থিয়েটারে। পাবলিশড হয়েছে কবে? 1894-এ। কি নাম হয়েছে? বইটার নাম কি হয়েছে? প্লেস প্রিজেন্ট। এইবারে যেটা জানতে হবে সেটা দেখো, আমি প্রথমেই বলেছি এটা হিস্টোরিক্যাল প্লে নয়, আমাদের লেখকের একটা আউটলাইনের দরকার ছিল। তো সে আউটলাইনটা কোথা থেকে নিয়েছে? ভার্জিল বলে একজন রোমান কবি ছিল, ভার্জিল। লেখো
ভার্জিল বলে একজন কি ছিল, রোমান কবি ছিল, রোমান কবি। তার মহাকাব্য ছিল কি, অ্যানিড। তার মহাকাব্য ছিল কি, অ্যানিড। এটা হচ্ছে মহাকাব্য। তার মহাকাব্য ছিল ভার্জিল, যে রোমান কবি, তার মহাকাব্য ছিল অ্যানিড। সে কি করতো, ল্যাটিন ভাষায় লিখতো। এই যে ভার্জিল, এই যে যিনি ছিলেন রোমান কবি, ইনি কি করছেন, ল্যাটিন ভাষায় লিখতেন। তো তার হচ্ছে একটা মানে ওই মহাকাব্যের একটা লাইন ছিল, প্রথম লাইন, মানে ফেজ বা প্যাসেজের প্রথম লাইন ছিল আরমা ভিরমিকুয়ে কানু। ঠিক আছে, আরমা কুয়ে কানু। এইখানে আমরা সি কে, এই যে সি কে আমরা যখন, এগুলো যেহেতু ল্যাটিনের কিন্তু প্রোনাউন্সিয়েশনটা একটু ডিফারেন্ট হয়। তো এই যে সি, ঠিক আছে, সি কে এখানে বলছে কা, সি এ কানো, ভিরিং কুয়ে, ভি ভি ভি, এটা ইরিং কুয়ে, যে ভি থেকে উচ্চারণ হচ্ছে ভিরিং কুয়ে, তাহলে আরমা ভিরিং কুয়ে কানো, এইটা হচ্ছে তার হচ্ছে প্রথম লাইন ছিল। এই যে অ্যানির যে মহাকাব্যটা, তার লেখার হচ্ছে প্রথম যখন শুরু করেছিল, তার এই যে এটা ছিল তার প্রথম লাইন, আরমা ভিরিং কুয়ে কানো। ঠিক আছে, এইবারে আমাদের এখানে আরেকজনের সঙ্গে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে ড্রাইডেন। ড্রাইডেন কি করলো, এই যে ভার্জিলের যে অ্যানিড মহাকাব্যটা, এটাকে সে কি করতে চাইলো, ট্রান্সলেশন করতে চাইলো। ঠিক আছে, সে কি করলো, এই যে ড্রাইডেন কি করলো, ভার্জিলের এই যে অ্যানিড মহাকাব্যটাকে সে ট্রান্সলেট করলো। কে করলো, ভালো করে লিখে রাখো, কে করলো, ড্রাইডেন ভার্জিলের এই যে অ্যানিড মহাকাব্যটাকে সে কি করলো, ট্রান্সলেশন করতে চাইলো, মানে ট্রান্সলেশন করলো। ঠিক আছে, এবারে ট্রান্সলেশন করার সময় এই যে লাইনটা, এই যে লাইন আরমা ভিনকুয়ে কানু, এটাকে সে কি করলো, ট্রান্সলেশন করে যখন সে লিখলো, তখন কি আসলো, আর্মস অ্যান্ড দ্য ম্যান আই শ, আর্মস অ্যান্ড দ্য ম্যান আই শ। এটা হচ্ছে ট্রান্সলেশনের প্রথম লাইন। বুঝতে পেরেছো? এবারে আরেকবার বলছি, ভালো করে শুনে রাখো। ভার্জিল একজন কি কবি, রোমান কবি। তার মহাকাব্য ছিল কি, হচ্ছে অ্যানিড। ঠিক আছে, এই অ্যানিড মহাকাব্যের প্রথম লাইন ছিল কি, আরমা ভিনকুয়ে কানু। ঠিক আছে, এইটা হচ্ছে যেহেতু সে ল্যাটিন ভাষায় লেখা, এই জন্য এইটাকে, এই ভার্জিলের এই অ্যানিড মহাকাব্যটাকে ড্রাইডেন করলো কি, সে ট্রান্সলেশন করলো। কিসে, ইংলিশে ট্রান্সলেশন করলো। তো এই যে ভার্জিল, এই ড্রাইডেন কি করলো, ট্রান্সলেশন করলো। এবারে সে এই লাইন থেকে কি করলো, ট্রান্সলেশন করলো। ট্রান্সলেশন করতে এই লাইনটার মানে কি আসলো, আর্মস অ্যান্ড দ্য ম্যান আই স। বুঝতে পেরেছো? তো এই ট্রান্সলেশনের প্রথম লাইনটা থেকে ড্রাইডেনের এই প্রথম লাইনটাই কি করলো, জিবি শ তার এই যে ড্রামাটাতে কি করলো, অ্যাড করে ফেললো। বুঝতে পেরেছো? তাহলে আমাদেরকে যদি বলা হয় যে লেখক মানে জিবি শ কোথা থেকে সে এই লাইনটা পেয়েছে, তাহলে প্রথম লিখতে হবে, যদি দুটো অপশন থাকে, শোনো এখানে যদি দুটো অপশন থাকে, আর যে আর্ম ভিনকুয়ে কানো আর হচ্ছে তোমার এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান আই শ, দুটোই কিন্তু ঠিক হবে। এই কারণ হচ্ছে এটাই, এই দুটোই, এটা হচ্ছে মেন, আর এখান থেকে ট্রান্সলেট করে এই লাইনটা আনা হয়েছে। আর যদি আমার এইটা থাকে, তাহলে কিন্তু চোখ বন্ধ করে কিন্তু এইটা লিখে দেবে। এবার দেখো ইন্সপিরেশন, যদি বলা হয় কবি কোথা থেকে ইন্সপায়ার হয়েছে হয়ে এই লাইনটা আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই যে এই তোমার টপিকটা বা এই হেডলাইনটা পেয়েছে, সেটা লিখতে হবে তাহলে ড্রাইডেন। বোঝা গেল? এটুকু ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে প্লট, এটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। এবার দেখো, যে কোনো একটা ড্রামা লেখার সময় বা ড্রামার তো হচ্ছে একটা মোটো থাকবে, যে মোটো কি বিষয় বা কি জন্য হচ্ছে লেখা হয়েছে, লিখে রাখো মোটোটা কি, আর্মস অ্যান্ড দ্য মেনের মোটো লেখো, ম্যান ইজ মোর আইদার বেটার দ্যান হিজ আর্মস। এটা হচ্ছে মোটো, ম্যান ইজ মোর আইদার বেটার দ্যান হিজ আর্মস। বোঝা গেল? এটা হচ্ছে তোমার এই আর্মস অ্যান্ড দ্য প্লের হচ্ছে, আর্মস অ্যান্ড দ্য ম্যানের হচ্ছে কি, মোটো।
এবারে সাবটাইটেল, এবারে সাবটাইটেল কি হবে? সাবটাইটেলটা লেখো, যেগুলো লেখাচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাবটাইটেল লেখো। সাবটাইটেল কি হবে? এটা হচ্ছে একটা অ্যান্টি রোমান্টিক কমেডি। এতে কটা অ্যাক্ট আছে? এতে কিন্তু 3টে অ্যাক্ট আছে। তাহলে লিখে রাখো সাবটাইটেলটা কি? অ্যান্টি রোমান্টিক কমেডি ইন 3 অ্যাক্টস। বোঝা গেল? তাহলে কি কি হলো প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি। লেখা হয়েছে 1894-এ, ভালো করে দেখে রাখো। আর্মস অ্যান্ড দ্য ম্যানটা লেখা হয়েছে 1894-এ, স্টেজ হয়েছে 1894-এ, স্টেজ হয়েছে কোথায়? স্টেজ হয়েছে এভিনিউ থিয়েটারে স্টেজ হয়েছে। তারপরে হচ্ছে পাবলিশড হয়েছে, এটা হচ্ছে বই আকারে পাবলিশড হয়েছে কবে? 1894-এই কিন্তু হচ্ছে বই আকারে পাবলিশড হয়েছে। বইয়ের নামটা কি? প্লেস প্রিজন। এইবারে ইন্সপিরেশন কোথা থেকে? এটা ট্রান্সলেশন মানে মেন মহাকাব্যটা কি ছিল? ভার্জিলের অ্যানিড মহাকাব্য। ভার্জিলকে একজন রোমান কবি। এবারে যে লাইনটা থেকে ইন্সপিরেশন পাওয়া গেছে সেই মেন লাইনটা কি ছিল? সেটা হচ্ছে কি? আরমা বিরিঙ্কুয়ে কানু, এটা হচ্ছে মেন লাইন ছিল। একে ট্রান্সলেশন করেছে কে? এই যে অ্যানিড মহাকাব্যটাকে ট্রান্সলেশন করেছে কে? ড্রাইডেন। ড্রাইডেন ট্রান্সলেশন করেছে কিসে? ইংলিশে ট্রান্সলেশন করেছে। এবারে ট্রান্সলেশন করতে এই যে আরমা ভিরিঙ্কুয়ে কানুর হচ্ছে এর ট্রান্সলেশন। এটা কি হচ্ছে? আর্মস অ্যান্ড দ্য ম্যান আই স। আর্মস অ্যান্ড দ্য ম্যান আই স, এইটার এই যে আর্মস অ্যান্ড দ্য, এখান থেকে যে আর্মস অ্যান্ড দ্য ম্যান এইটুকুই কি করেছে? আমাদের জিবি শ অ্যাডপ্ট করে ফেলেছে তার ওই শর্ট স্টোরির জন্য। বুঝতে পেরেছো? এইবার এখন ধরো বলতেই পারে যে আর্মস অ্যান্ড দ্য ম্যান এর মোটোটা কি? এর মোটো লিখে বলে দিয়েছি, ম্যান ইজ মোর আইদার বেটার দ্যান হিজ আর্মস। মোটো কি? ম্যান ইজ মোর আইদার বেটার দ্যান। তারপরে দেখো এখানে আছে কি? সাবটাইটেল। এবারে সাবটাইটেলটা কি হবে? দেখো সাবটাইটেল যেগুলো লেখাচ্ছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। আমি অ্যাকচুয়ালি বোর্ড ওয়ার্ক করাতে পারতাম, বোর্ড ওয়ার্ক করালে একটাই সমস্যা হচ্ছে এটাই যে তোমাদেরকে যদি পুরোটা বোর্ড ওয়ার্ক না করায় তোমরা বুঝতে পারবে না। এবারে দেখো বোর্ডের ক্যামেরার একটা ব্যাপার থাকে, দূর থেকে বোঝা যায় না, এই জন্য রেকর্ডেড দিতে হয়। রেকর্ডেরও সমস্যা, একটা টাইমিং এর পরে লং ভিডিও আবার ফোন নিতে চায় না, তাই ভাবলাম লাইভ করে তোমাদের সাথে শেয়ার করে তোমাদের সুবিধা হবে, তাতে বেশি জন তোমরা দেখতে পাবে। আর তোমরা একটা কাজ করবে, তোমরা কিন্তু একটুখানি এই যেগুলো পড়াচ্ছি সেগুলো একটুখানি সবার সাথে শেয়ার করে দিও, কারণ যেহেতু সামনে পরীক্ষা সবাই প্রিপারেশন নিচ্ছে, তাই সবার সুবিধার্থে একটুখানি শেয়ার করে দিও যে সবাই মোটামুটি টুকটাক করে পড়াশোনাটা করতে পারে। যাই হোক, এবারে পড়ি, স্টাডিতে আসি। আচ্ছা, মোটো কি? আর্মস অ্যান্ড দ্য ম্যানের মোটো হচ্ছে কি? ম্যান ইজ মোর আইদার বেটার দ্যান হিজ আর্মস। এবারে সাবটাইটেল দেখো, সাবটাইটেল কি হবে? অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি ইন 3 অ্যাক্টস। ক্লিয়ার? এখান পর্যন্ত বোঝা গেছে আশা করছি। ঠিক আছে, আমি দেখো পুরোটা কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে ভালো করে লিখিয়ে দিয়েছি। সার্বো বুলগেরিয়ানের যুদ্ধ হয়েছিল 1885-এ, চলেছিল 14 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত। মানে সার্বিয়াকে হেল্প করেছিল কে কে? হাঙ্গেরি আর হচ্ছে অস্ট্রিয়া। আর বুলগেরিয়াকে হেল্প মানে বুলগেরিয়াকে হেল্প করেছিল কে? রাশিয়া। ব্যাস, এখান পর্যন্ত ক্লিয়ার। এটাও আমি একবার রিভিশন দিয়ে দিয়েছি, তাই এইটুকু কিন্তু ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে। এরপরে পরেরটাতে আসো। এই ড্রামাটা এই ড্রামাটা হচ্ছে কি ধরনের ড্রামা সেটা জানতে হবে। ড্রামাটা কি ধরনের ড্রামা, ওপরে হেডিং দেবে হোয়াট টাইপ অফ ড্রামা। এটা কি ধরনের ড্রামা? দেখো ড্রামাটা, এই ড্রামাটাতে যে পার্টগুলো তোমাদেরকে লেখাচ্ছি এইগুলোর মধ্যে যা থাকবে সেটাতে কারেক্ট করবে। যেগুলো থাকবে প্রথমে লিখে রাখো কমেডি অফ ম্যানার্স, কমেডি অফ ম্যানার্স, তারপরে অ্যান্টি রোমান্টিক কমেডি, তারপরে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, তারপরে দাঁড়াও এখানটা উড়ে যাচ্ছে,
অ্যান্টি সেন্টিমেন্ট, তারপরে হচ্ছে ড্রামা অফ আইডিয়াস, তারপরে হচ্ছে সোশ্যাল ড্রামা, তারপরে রিয়েলিস্টিক ড্রামা, তারপরে কমেডি অফ অ্যান্টি ক্লাইম্যাক্স। তাহলে কি কি হলো? হোয়াট টাইপ অফ ড্রামা? তাহলে ড্রামাটা কি কি ধরনের ড্রামা? কমেডি অফ ম্যানার্স, অ্যান্টি রোমান্টিক কমেডি, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, ড্রামা অফ আইডিয়াস, সোশ্যাল ড্রামা, রিয়েলিস্টিক ড্রামা, কমেডি অফ অ্যান্টি ক্লাইম্যাক্স। এইগুলোর মধ্যে তুমি যদি দুটো দেখতে পাও, দুটোই কারেক্ট হবে। যদি দেখো ওখানে অপশন দেওয়া থাকে, অনেক সময় দেখবে লেখা থাকে বোথ এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড সি, অথবা যে কোনো এর মধ্যে যেটা পাবে সেটাই কিন্তু রাইট। তাই আমি মোটামুটি সব কটাই লিখিয়ে দিলাম, যেগুলো হতে পারে, প্রবাবলি হতে পারে, তো সেইগুলো লিখিয়ে দিলাম। হোয়াট টাইপ অফ ড্রামা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। এবারে একটা কথা আমি বলে দিচ্ছি, যেহেতু এই এই টপ মানে কথাটা হচ্ছে তোমার হিস্ট্রি অফ লিটারেচারের মধ্যে পড়ে, তাও বলছি। দেখো এই ড্রামাটা কিন্তু লেখা হয়েছে ট্রানজিশন এজে। ট্রানজিশন এজটা কখন? যখন কি হয়েছে, ভিক্টোরিয়ান এজের শেষ আর মডার্ন এজটা শুরু হবে, ঠিক সেই সময়টাতে লেখা হয়েছে এই ড্রামাটা। তাহলে বুঝতে পেরেছো এটা লেখা? তাও একবার আমি বলছি, লিখে রাখো। লেখা হয়েছে কোন এজে? ট্রানজিশন এজে লেখা হয়েছে। ট্রানজিশন এজে লেখা হয়েছে। ট্রানজিশন এজটা তাহলে কখন? ট্রানজিশন এজটা ভিক্টোরিয়ান এজের হচ্ছে শেষ আর মডার্ন এজের শুরু। ভালো করে কিন্তু প্রত্যেকটা জিনিস খাতায় নোট ডাউন করবে। আমি যেটুকু পেরেছি তোমাদের জন্য তৈরি করতে, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তাই এগুলো কিন্তু খুব ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে। তাহলে ট্রানজিশন এজটা বোঝা গেল। ট্রানজিশন এজটা হচ্ছে কোথায়? যে তোমার ভিক্টোরিয়ান এজের হচ্ছে তোমার শেষ আর মডার্ন এজের শুরু। এইবারে যেটা জানতে হবে, যে এই যে ড্রামাটা লেখা হচ্ছে, ড্রামাটা কিন্তু লেখা হচ্ছে তোমার ইস্ট থেকে ওয়েস্টে, মানে অরিয়েন্টাল থেকে অক্সিডেন্টাল। যে অরিয়েন্টাল অক্সিডেন্টাল, এটা কিন্তু যখন তুমি ড্রামাটা পড়বে তখন কিন্তু তোমরা এটা পাবে। একটুখানি বুঝে নাও, আমি যাতে কোনো কিছু ফাঁক না থাকে বুঝতে, সেজন্য আমি পুরো ডিটেলস থিওরিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই জন্য বলেছিলাম আজকে তোমাদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি খুব ভালো করে বোঝাবো। তাহলে লিখে রাখো যে ড্রামাটার, এই যে ড্রামা, এটা সার্কুলেট হচ্ছে, মানে যাচ্ছে কি থেকে? অরিয়েন্টাল থেকে যাচ্ছে কোন? অক্সিডেন্টালে। এই অরিয়েন্টাল মানে হচ্ছে ইস্ট, ইস্টের দিক, আর অক্সিডেন্টাল মানে কোন দিক? ওয়েস্টের দিক। এবারে ইস্ট সাইডে যারা যারা থাকে, মানে ইস্ট সাইডে যেটা আমরা মেনশন করতে পারি সেটা হচ্ছে টার্কি। টার্কি হচ্ছে ইস্ট সাইডে, অরিয়েন্টালে ইস্টে আছে কে? টার্কি। আর হচ্ছে অক্সিডেন্টাল মানে যারা হচ্ছে একটুখানি তোমার নিজেদেরকে তোমার ইমপ্রুভ করতে চাইছে না, তারা হচ্ছে কিসের মধ্যে পড়ে? এই যে অক্সিডেন্টালের মধ্যে পড়ে। এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে অস্ট্রিয়া। ঠিক আছে? ইস্ট মানে টার্কি। এই যে ইস্টের দিকে যারা যারা যাচ্ছে, মানে যারা ইস্টের কালচারটাকে অ্যাডপ্ট করছে, তারা একটুখানি নিজেদেরকে মডার্ন, মানে তাদের নিজেদের বিহেভিয়ার, নিজেদের কালচার, নিজেদের স্ট্যাটাস, সমস্ত কিছু এডিকুয়েট সবকিছু কি হচ্ছে একটুখানি ইমপ্রুভনেস, মানে আমরা ইমপ্রুভ দেখতে পাবো তাদের সমস্ত। সেটা হচ্ছে ইস্ট মানে অরিয়েন্টাল যে বিহেভিয়ারটা বা অরিয়েন্টালের যে ভাবধারা, তারা সেটা কি করছে? অ্যাডপ্ট করছে। আর অক্সিডেন্টাল কি? মানে ওয়েস্ট সাইড, মানে অস্ট্রিয়া, তারা একটু পিছনের দিকে, মানে গোড়ামি, মানে তারা হচ্ছে কোনো কিছুতে নিজেদেরকে আর ইমপ্রুভ করতে চাইছে না, পুরোনো মানধাত্তার আমলে থাকতে চাইছে। এবারে দেখো এই যে গল্পের যে প্লটটাতে এখানে অরিয়েন্টাল অক্সিডেন্টাল ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ দেখো রায়নার যে বাড়ির চাদর, রায়নার যে বাড়ি মানে যে রুমটাতে রায়না থাকে সেই রুমের হচ্ছে তার চাদর, মানে বেডশিট, কার্টেন, রায়নার ড্রেস, এগুলো কি? সে ইস্টের। ঠিক আছে? এগুলো সব ইস্ট, মানে একটুখানি ইমপ্রুভমেন্ট, মানে খুব কস্টলি জিনিসগুলোর দাম, খুব কস্টলি। তারপরে রায়নার বাড়ির দেওয়ালের যে পেন্ট, যেটা রায়নার বাড়ির দেওয়ালে, মানে রায়নার যে রুমের যে পেন্ট, সেটা কি কি ওয়েস্টেড, মানে সেটা একটুখানি চিপ ধরনের।
বুঝতে পারছো কেন বলছি? ঠিক এই কারণে রায়নার রুমের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনটা পড়ছে অরিয়েন্টালের মধ্যে আর কোনটা পড়ছে অক্সিডেন্টালের মধ্যে। তাহলে একটুখানি বলেই দিই, লিখে রাখো যে রায়নার এই যে এর মধ্যে পড়ে, রায়নার হচ্ছে বেডশিট, কার্টেন, তারপরে হচ্ছে তার ড্রেস, হ্যাঁ এগুলো সব একটুখানি কস্টলি, ঠিক আছে? এগুলো সব ইস্টের মধ্যে পড়ে। আর ওয়েস্টের মধ্যে কি কি পড়ে? তার রায়নার হচ্ছে ওয়ালপেট, রায়নার রুমের ওয়ালপেট, বোঝা গেল? তাহলে অরিয়েন্টাল অক্সিডেন্টাল তোমরা বুঝতে পেরেছো। তাহলে অরিয়েন্টাল মানে হচ্ছে ইমপ্রুভনেস বা ইমপ্রুভ থাকবে সমস্ত কিছু, একটুখানি নিজেদের স্ট্যাটাস, কালচার, এভরিথিং থাকবে ইমপ্রুভমেন্টের মধ্যে। আর ওয়েস্ট মানে একটুখানি ব্যাকডেটেড যাকে বলা হয়। তো এইখানে এই গল্পে আমরা দেখতে পাবো যে রায়নার মা মানে হচ্ছে ক্যাথরিন পেটকফ, তারা কিন্তু ইস্টের ভাবধারার সাথে অ্যাডজাস্ট করে ফেলেছে। কিন্তু মেজর পল পেটকক মানে রায়না বাবা আর ক্যাথরিন পেটককের হাজব্যান্ড, সে কিন্তু ওয়েস্টার্ন মানে মানধাত্তার আমলেই নিজেকে কি করে ধরে রেখেছে, বোঝা গেল? এবারে লিখে রাখো ড্রামার থিমটা কি। থিম, এই ড্রামাটার থিম হচ্ছে কি লাভ অ্যান্ড ওয়ার, বোঝা গেল? তাহলে এখান থেকে আরেকবার রিভাইজ করে দিচ্ছি। এই যে যদি বলা হয় যে হোয়াট টাইপ অফ ড্রামা, কমেডি অফ ম্যানার্স, অ্যান্টি রোমান্টিক কমেডি, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, ড্রামা অফ আইডিয়াস, সোশ্যাল ড্রামা, রিয়েলিস্টিক ড্রামা, কমেডি অফ অ্যান্টি ক্লাইম্যাক্সিক, এতগুলো তুমি কিন্তু আচ্ছা এবারে আসি, যেখানে এবারে বলেছিলাম না এটা ট্রানজিশন এজে লেখা হয়েছে। ট্রানজিশন এজটা কি? ভিক্টোরিয়ান এজের শেষ আর হচ্ছে মডার্ন এজের আগের মুহূর্ত, সেটা হচ্ছে ট্রানজিশন এজ। আর এই ড্রামাতে আমরা দুটো ভাবধারা দেখতে পাই, একটা হচ্ছে অরিয়েন্টাল আর একটা হচ্ছে অক্সিডেন্টাল। অরিয়েন্টাল মানে ইস্টের ভাবধারা, মানে একটুখানি ইমপ্রুভমেন্ট থাকবে কালচার, সোশ্যাল কাস্টম, এটিকুই সমস্ত দিক দিয়ে, সেটা হচ্ছে টার্কি, ঠিক আছে? অরিয়েন্টাল ভাবধারাটা হচ্ছে সঙ্গে লিঙ্কে টার্কি। আর অক্সিডেন্টাল মানে গোড়ামি, একটুখানি মানধাত্তার আমলের, ঠিক আছে, একটু ব্যাকডেটেড, এগুলো হচ্ছে ওয়েস্টার্ন। এটা হচ্ছে কে থাকে এই অক্সিডেন্টালের সাথে যুক্ত কে? সেটা হচ্ছে অস্ট্রিয়া। তাহলে অরিয়েন্টালের সাথে যদি আমি ক্যারেক্টার হিসেবে ধরি, তাহলে আর্মস অ্যান্ড দ্য মেনের ক্যারেক্টার হিসেবে অরিয়েন্টালে হচ্ছে থাকবে কে? রায়নার মা ক্যাথরিন পেটকক, এবং এখানে কিন্তু লাউকা মানে রায়নার বাড়ির যে মেড লাউকা, সে একজন সুন্দরী শিক্ষিত মহিলা, সে যদিও হচ্ছে মেয়ে তাদের বাড়ি, কিন্তু সেও কিন্তু এই যে অরিয়েন্টাল ভাবধারার সাথে কিন্তু নিজেকে কি করেছে? ইমপ্রুভ করেছে। কারণ সে যদিও নিজে ওই বাড়ির চাকর হলেও মানে দাসী হলেও, সে কিন্তু নিজেকে মনে করে যে সে কিন্তু চিরকাল দাসী হয়ে থাকবে না, তাকে কি করতে হবে? ইমপ্রুভ করতে হবে, তাকে এই জায়গা থেকে নিজেকে বের করে আনতে হবে। তো তার চিন্তাধারাও কিন্তু যে অরিয়েন্টালের সাথে লিঙ্ক করা যায়। তো আর এখানে হচ্ছে যে ড্রামা মানে আর্মস অ্যান্ড দ্য ম্যানের এই যে থিমটা কি হচ্ছে? থিম হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা তোমার আজকে আর একটুখানি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যানালিসিসটা আরেকবার হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দিই। পরের পেজে লিখি, এখানে হবে না। ক্যারেক্টার অ্যানালিসিস যতটা পারছি আজকে শেষ করে দিচ্ছি, পরের দিন আর্মস অ্যান্ড দ্য ম্যানটা আমি শর্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো। লিখে রাখো ক্যারেক্টার অ্যানালিসিস বলে। এখানে কি কি ক্যারেক্টার আছে, ঠিক আছে? ক্যারেক্টার হচ্ছে কি কি আছে দেখো, রায়না পেটকফ, আমি প্রথমেই বলেছিলাম না যারা বুলগেরিয়ার লোক হয় তাদের দেখো নামের শেষে অফ থাকে, অফ, বুঝতে পেরেছো? আর্মস অ্যান্ড দ্য ম্যানের যে কবি জিবি শ, সে কিন্তু বুলগেরিয়ার লোক না, কিন্তু সে এই যে ভার্জিলের যে অ্যানিট মহাকাব্য, সে কি করেছিল? ড্রাইডেন তাকে ট্রান্সলেশন করেছিল। তো ট্রান্সলেশন করার পর সেখান থেকে পড়ে সে বুঝতে পেরেছিল যে বুলগেরিয়ার লোকের নামে শেষে কি থাকে? অফ। এই জন্য দেখো যে পেটকফ, রায়না পেটকফ, বুঝতে পেরেছো? রায়না পেটকফ।
আচ্ছা, রায়না পেটকপ সম্বন্ধে প্রথমে একটুখানি লিখে রাখো। এ হচ্ছে বুলগেরিয়ান ইয়ং লেডি, বুলগেরিয়ান ইয়ং লেডি। এর হচ্ছে বয়স কত, সেটা হচ্ছে 23। এর রায়না পেটকপের বয়স হচ্ছে 23। আর সে একটু রোমান্টিক, বুঝতে পেরেছো, সে একটু রোমান্টিক। কারণ যখন ড্রামাটা শুরু হবে তখন তোমরা দেখতে পাবে সে হচ্ছে তোমার ওই জানলার ধারে দাঁড়িয়ে আকাশে তারা দেখছে। হ্যাঁ, সামনে হচ্ছে বালকান পর্বত শ্রেণী, সেখানে হচ্ছে তোমার একদম বরফে ঢেকে আছে বালকান পর্বত শ্রেণী। তো সে হচ্ছে ওই রাত্রিবেলা কি করছে, জানলার ধারে দাঁড়িয়ে ওই তারা দেখছে। আর সে তার ফিয়ন্সে, মানে হচ্ছে সার্জিয়াস সালানভের কথা মনে করছে। আর সার্জিয়াস সালানভকে, সে ছিল তার বাগদত্তা, মানে ফিয়ন্সে ছিল। তো সার্জিয়াস সালানভের একটা কিন্তু তার রুমে, রায়নার রুমে একটা ছোট ফ্রেম ছিল সার্জিয়াস সালানভের, মানে একটা ছোট তার ফটো সে বাঁধিয়ে রেখেছিল। তো সে একটুখানি মানে কল্পনা করতে ভালোবাসতো আর। যাই হোক, রায়না পেটকপের ক্যারেক্টার গুলো ভালো করে জেনে রাখবে। সে হচ্ছে বুলগেরিয়ান ইয়ং লেডি, তার বয়স হচ্ছে 23। এই যে বয়সগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। রায়না পেটকপ, বুলগেরিয়ান ইয়ং লেডি, তার বয়স 23। সে ছিল রোমান্টিক। তার ছিল কি থ্রিলিং ভয়েস, থ্রিলিং ভয়েস। এবারে এই থ্রিলিং ভয়েসটার ব্যাপারটা একবার বলি। এবারে দেখো, সে যেরকম ভাবে কথা বলতো সেটা কিন্তু যে কোনো লোক ভাববেন যে না, তার ভয়েসের টোনটাই কিন্তু ওরকম, মানে সেরকম ভাবে কথা বলে। কিন্তু সে যে এটা একটু ড্রামাটিক্যালি বা সার্কাস্টিক্যালি কথাবার্তা বলে রায়না পেটকক, সেটা কে বুঝতে পেরেছিল বলতো? ব্রাঞ্চলি। ব্রাঞ্চলি বুঝতে পেরেছিল যে সে তার কথাবার্তা সেটা হচ্ছে লোক দেখানো, মানে সে লোকের কাছে নিজেকে মানে প্রিটেন্ড করতে যায় যে না সে এরকম ভাবে কথা বলে, ঠিক আছে। কিন্তু একমাত্র ব্রাঞ্চলি বুঝতে পেরেছিল যে না, সে কথাবার্তা বলে লোকের সামনে, সেটা হচ্ছে তার দেখানো, মানে লোক দেখানো একটা, বুঝতে পেরেছো? তারপর আর কি আছে তার ক্যারেক্টারের মধ্যে? ইমাজিনেটিভ, ইমাজিনেটিভ, বুঝেছো? এই যে দেখো, রোমান্টিক, থ্রিলিং ভয়েস, ইমাজিনেটিভ, এগুলো কিন্তু সবকটাই কিন্তু অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছো? সবকটাই কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ কাকে বলে বলো? নাউন এবং প্রোনাউনের কি হবে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এসব কি করবে? ডেসক্রাইব করবে। দিস ইজ অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কি? যে ভার্বের দোষ গুণ প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। রায়না পেটকপ একটা নাউন, তার গুণটা প্রকাশ করছে। সে কি গুণ? সে রোমান্টিক, থ্রিলিং ভয়েস, ইমাজিনেটিভ, এগুলো তার গুণ রায়না পেটকপের। তাই এই জন্য এগুলো সব কি? অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেল রায়না পেটকপ কি হলো? রায়না পেটকপ হচ্ছে বুলগেরিয়ান ইয়ং লেডি, তার বয়স হচ্ছে 23। আর সে হচ্ছে রোমান্টিক, সে তার থ্রিলিং ভয়েস, আর হচ্ছে সে হচ্ছে ইমাজিনেটিভ। গল্প বললেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আসি কে? সার্জিয়াস সালানভ। সার্জিয়াস সালানভ। সার্জিয়াস সালানভ কে? সার্জিয়াস সালানভ হচ্ছে এই রায়না পেটকপের হচ্ছে ফিয়ন্সে, ঠিক আছে, মানে তার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা আছে সার্জিয়াস সালানভের সাথে। আর সে কি, সে হচ্ছে যে বুলগেরিয়া, মানে বুলগেরিয়া যে সোলজার, মানে সেনাবাহিনী, সেখানে সে ক্যাভালরিতে আছে। ক্যাভালরি কাদের বলা হয়? যারা ঘোড়ায় চড়ে কি করে তলোয়ার নিয়ে যুদ্ধ করে, ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করে, তাদেরকে বলা হয় ক্যাভালরি। বোঝা গেল? তাহলে সার্জিয়াস সালানভের ক্যারেক্টারিস্টিকটা লিখে রাখো। টল, রোমান্টিক্যালি হ্যান্ডসাম। আর হ্যান্ডসাম ম্যান। আর সেকেন্ড কি হবে? সে কিসে আছে? ইন ক্যাভালরিতে আছে। ক্যাভালরি মানে কি বললাম প্রথমে? ক্যাভালরি মানে যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে তলোয়ার নিয়ে, যারা ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করে তাদেরকে বলা হয় ক্যাভালরি। আর হচ্ছে সে নিজেকে ডন কোহিতের সঙ্গে তুলনা করে, সে নিজেকে ডন কুহিতির সাথে তুলনা করে, বুঝতে পারছো? তাহলে এই যে ডন কুহেতি কি, এর গল্পটা আমি যখন স্টোরিটা পড়াবো তোমাদেরকে, তখন তোমাদেরকে বলে দেবো। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো মনে রাখবে। তাহলে সার্জিয়াস সালানভ এ হচ্ছে এ টল, রোমান্টিক্যালি হ্যান্ডসাম ম্যান।
আর এ আছে ইন ক্যাভালরি, মানে যারা ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করে সেই সেনাবাহিনীর মধ্যে আছে। আর এ হচ্ছে নিজেকে ডন কুইক মানে কুহতির সাথে মানে নিজেকে ডেসক্রাইব করে। এবারে এখানে অনেকে বলে এটা ডন কুইকজোড, কুইকজোড উচ্চারণটা হবে না এই কারণে এটা হচ্ছে একটা বুলগেরিয়ান, মানে বুলগেরিয়ার একটা হচ্ছে টার্ম, তো সেই জন্য এখানে আমরা কুইকজোড বলতে পারবো, এটাকে বলতে হবে কি ডন কুহতি, ডন কুহতি। বোঝা গেল? এবারে আসি প্রথম নেক্সট ইম্পর্টেন্ট ক্যারেক্টার বলতে পারো, এটা এটা হচ্ছে ব্লান্সলি। ব্লান্সলি, এবারে দেখো এটাকে তোমরা অনেকে অনেকে ব্লান্সলি বলে, ব্লান্সলি, কিন্তু যেহেতু এটা সুইস নেম, ঠিক আছে, এটা যেহেতু সুইস নেম এজন্য এখানে কিন্তু এসটা কি হয় উচ্চারণ হয় না, আমরা কি করি ব্লান্সলি উচ্চারণ করব। কি উচ্চারণ করব? ব্লান্সলি। এই যেহেতু সে সুইস সোলজার, ব্লান্সলি হচ্ছে সুইস সোলজার, ঠিক আছে, এজন্য কি হয় যেহেতু সে সুইস সোলজার এজন্য তার নামটা ঠিক এরকম এবং প্রোনাউন্সিয়েশনটাও ঠিক হবে কিরকম, ব্লান্সলি। বোঝা গেল? তাহলে এটা লেখো a man of 34, a man of 34 সুইস সোলজার, বলেইছি আমি সুইস সোলজার। আচ্ছা, এ কাদের হয়ে যুদ্ধ করেছিল? আমি বলেছিলাম কার কার মধ্যে যুদ্ধ হয়েছিল, যে দেখো লেখা আছে কার কার মধ্যে, সার্বিয়া আর বুলগেরিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল। আচ্ছা, ব্লান্সলি যুদ্ধ করেছিল সার্বিয়ার হয়ে, ঠিক আছে, ব্লান্সলি যুদ্ধ করেছিল সার্বিয়ার হয়ে, কিন্তু সে কি ছিল একজন সুইস সোলজার। আচ্ছা, এবারে ব্লান্সলিকে সন অফ এ হোটেল কিপার, সন অফ আ হোটেল কিপার। আর কি, সে হচ্ছে সার্বিয়ানের আর্টিলারি অফিসার, ঠিক আছে, সে সার্বিয়ানের আর্টিলারি অফিসার। বোঝা গেল? এটা হচ্ছে ব্লান্সলির ডেসক্রিপশন। তাহলে ব্লান্সলিকে ম্যান অফ 34, সে একজন সুইস সোলজার, তার বাবা একজন, তার বাবার আর কি হোটেল আছে, সে সন অফ এ হোটেল কিপার, আর সে সার্বিয়ান আর্টিলারি অফিসার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্লান্সলি। এরপরে নেক্সট ক্যারেক্টার কি আসবে? মেজর পল পেটকফ, মেজর পল পেটকফ। আচ্ছা, মেজর পল পেটকফটা কি? মেজর হচ্ছে ওই যে বলছিলাম ওরিয়েন্টাল অক্সিডেন্টাল, এ হচ্ছে অক্সিডেন্টাল লোকজন, মানে সে মানধাত্তা না বলি, মানে একটুখানি ব্যাক ডেটেড পার্সন। মেজর পল পেটকফ, মেজর পল পেটকফকে সে হচ্ছে তোমার ওই যে সার্বিয়ার, ঠিক আছে, বুলগেরিয়ার যে যুদ্ধ হয়েছিল, বুলগেরিয়ার যে সেনা, সেই সেনার সে একজন মেজর, ঠিক আছে। এবারে বলবে যে বুলগেরিয়ার যে মেজর সে, তার হচ্ছে তখন বুলগেরিয়ার যখন যুদ্ধ হয়েছিল বুলগেরিয়ার, সেই সময় বুলগেরিয়ার যে প্রিন্স ছিল তার নাম কি? প্রিন্স আলেকজান্ডার ওয়ান। এটা জানার দরকার নেই, আমি তাও বলে দিলাম, প্রিন্স আলেকজান্ডার ওয়ান। বুলগেরিয়ার যখন যুদ্ধ হয়েছিল, সার্বিয়া বুলগেরিয়া যুদ্ধ হয়েছিল, তখন হচ্ছে বুলগেরিয়ার হচ্ছে প্রিন্স ছিল কে? প্রিন্স আলেকজান্ডার ওয়ান। আর তার যে সেনাবাহিনী ছিল, সে সেনাবাহিনীর মেজর ছিল কে? মেজর পল পেটকফ। আর সার্জিয়াস সারানভ ছিল কে? সেনাবাহিনীর যে ক্যাভালরি বিভাগের একজন তোমার সেনা। বুঝতে পেরেছো? তাহলে মেজর পল পেটকফের ডেসক্রিপশন লেখো। A man of about 50, তার বয়স কত? 50। তোমার ড্রামার মধ্যে লেখা আছে। আর সে ছিল খুব চিরফুল, তারপরে সে ছিল খুব এক্সাইটেবল, আর তার কি কি, হ্যাঁ, ইনসিগনিফিকেন্ট, আর কি, হ্যাঁ, আনপলিশড, মানে সে যেহেতু ওই যে অক্সিডেন্টাল ভাব দ্বারায়, তো সে কখনো অতটা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার মধ্যে থাকতো না। অ্যাকচুয়ালি এই যে তোমার বুলগেরিয়ার লোকেরা, এরা মনে করতো যে আমরা যেহেতু বুলগেরিয়ায় থাকি, আমরা এমনিতেই আমাদের প্রত্যেকদিন স্নান করার দরকার পড়ে না, তো এরকম ব্যাপার। তো কিন্তু যে মেজর পল
পল পেটককের যে স্ত্রী ক্যাথরিন পেটকক আর রাইনার পেটকক, ওরা কিন্তু প্রত্যেকদিন স্নান করতো, ড্রেস চেঞ্জ করা বা নিজেকে একটুখানি অ্যাটিকুয়েটলি থাকা, এইসব জিনিসগুলো তারা কিন্তু মেনটেন করতো। তো সেই জন্য কি করতো, যে রাইনা মানে মেজর পল পেটককের বাড়িতে একটা বেল ছিল, যেটা সেই বেলটা বাজিয়ে কি করতো, ওরা ওদের সার্ভেন্টদেরকে ডাকতো যদি কোনো প্রয়োজন থাকতো। ঠিক আছে, এটাকে এই অ্যাটিকুয়েট গুলো ওরা কি করতো, মেনটেন করতো। কিন্তু মেজর পেটকক ভাবতো যে নিজের বাড়িতে সার্ভেন্টকে ডাকার জন্য কি আমার একটা বেলের দরকার কি আছে, এমনি তো জোরে ডাকলেই তো ওরা চলে আসতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, যেহেতু রাইনা পেটকক আর ক্যাথরিন পেটকক তোমার অক্সিডেন্টালের আগে মানে ইস্টের তোমার ভাবনায় প্রভাবিত, তো সেজন্য সে কি করতো, ওই রাইনা পেটকক আর ক্যাথরিন পেটকক ওরা একটুখানি নিজেদেরকে ইমপ্রুভমেন্ট, মানে ওদের স্টাইল বিহেভিয়ার সমস্ত কিছু একটুখানি ইমপ্রুভমেন্ট থাকতো। যাই হোক এইটুকু। আর এই মেজর পল পেটকক সম্বন্ধে এই কটা জিনিস জানলেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাথরিন পেটকক, মিস ক্যাথরিন পেটকক। মিস ক্যাথরিন পেটকক মানে রাইনা পেটককের মা, আর মেজর পল পেটককের হচ্ছে ওয়াইফ। একে এ ওমেন women of over 40 আর ম্যাগনিফিকেন্স ব্ল্যাক হেয়ার। তুমি দেখবে যখন আমি ড্রামাটা শর্টলি ডেসক্রাইব করে দেবো, তখন কিছু কিছু লাইন তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে এই লাইনগুলো ইম্পর্টেন্ট। তো এই ক্যাথরিন পেটককের যখন তোমার তার বিবৃতিটা শুরু হবে, মানে তার কথা শুরু হবে, সেখানে কিন্তু ক্যাথরিন পেটককের এই ডেসক্রিপশন গুলো অলরেডি কিন্তু দেওয়া আছে, মিস ক্যাথরিন পেটকক। আচ্ছা, এরপরে হচ্ছে কে বাকি রয়ে গেল, লাউকা আর নিকোলা। লাউকা হচ্ছে আর নিকোলা হচ্ছে ওদের বাড়ির হচ্ছে সার্ভেন্ট। এ হচ্ছে মেয়ে আর এ হচ্ছে সার্ভেন্ট, লাউকা আর নিকোলা। আচ্ছা, লাউকা হচ্ছে কি পেটকপসের হচ্ছে কে ফিমেল সার্ভেন্ট। পেটকপসের ফিমেল সার্ভেন্ট লাউকা। আর হচ্ছে নিকোলা হচ্ছে, আচ্ছা এই নিকোলা কিন্তু লাউকাকে পছন্দ করতো, বুঝতে পেরেছো? কিন্তু লাউকা কিন্তু নিকোলাকে পছন্দ করতো না। এবারে নিকোলার ক্যারেক্টারিস্টিক্স গুলো লেখো। মিডিল এজড ম্যান, আর হচ্ছে কুল টেম্পার, মানে সে একটু শান্ত। এবারে নিকোলার ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো। নিকোলা হচ্ছে মিডিল এজড ম্যান, কুল টেম্পার, ক্লিয়ার অ্যান্ড কিন ইন্টেলিজেন্ট, আর হচ্ছে সোল অফ এ সার্ভেন্ট। নিকোলা মনেই করতো যে সে তার হচ্ছে সার্ভেন্ট সোল, মানে তাকে চিরকাল দাসী হয়ে থাকতে হবে, মানে চাকর হয়ে থাকতে হবে। কিন্তু লাউকা কখনো ভাবতো না যে সে চিরকাল এই সার্ভেন্ট হয়ে থাকবে। সে সবসময় চাইতো কি তার নিজের স্ট্যাটাস থেকে সে কি করবে, নিজেকে আরো ইমপ্রুভ করে ফেলবে। এটা হচ্ছে লাউকা সবসময় চাইতো। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে ব্লান্সলি যে একজন সুইস সোলজার ছিল, সেই ব্লান্সলি কিন্তু বলেছিল এই নিকোলাকে দেখে সে হচ্ছে এবেলেস্ট ম্যান ইন হোল বুলগেরিয়া। এটা কিন্তু মনে রাখবে, এই নিকোলাকে দেখে ব্লান্সলি বলেছিল যে এবেলেস্ট ম্যান ইন হোল বুলগেরিয়া। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কে বলেছিল নিকোলাকে দেখে যে সে হচ্ছে এবেলেস্ট ম্যান ইন হোল বুলগেরিয়া, সেটা হচ্ছে কে হবে, ব্লান্সলি। বোঝা গেল? তাহলে আপাতত এইগুলো মনে রাখতে হবে। আমি তাও একবার বলে দিচ্ছি, রাইনা পেটকক তার হচ্ছে এ বুলগেরিয়ান ইয়ং লেডি, 23 years, তার রোমান্টিক ফিলিং ভয়েস আর হচ্ছে ইমাজিনেটিভ। আর সার্জিয়াস স্যারানভ আর টল রোমান্টিক্যালি হ্যান্ডসাম ম্যান ইন ক্যাভালরিতে আছেন, আর তিনি নিজেকে ডুয়ান কুহেতির সাথে তুলনা করেন। ব্লান্সলিকে আ ম্যান অফ 34, সে একজন সুইস সোলজার, সন অফ আ হোটেল কিপার,
আর সে হচ্ছে সার্বিয়ান আর্টিলারি অফিসার। আচ্ছা, তারপর হচ্ছে মেজর পল পেটকক, সে হচ্ছে আ ম্যান অফ অ্যাবাউট 50, সে একটু চিয়ারফুল আর হচ্ছে এক্সাইটেবল, আর সে হচ্ছে ইনসিগনিফিকেন্স আর হচ্ছে আনপলিশড। আচ্ছা, মিস ক্যাথরিন পেটকক, ওমেন অফ ওভার 40, অ্যান্ড তার ম্যাগনিফিকেশন একটা ব্ল্যাক হেয়ার আছে। আর লাউকা নিকোলা দুজনেই হচ্ছে পেটকক ফ্যামিলির হচ্ছে সার্ভেন্ট। লাউকা হচ্ছে মেড আর নিকোলা হচ্ছে সার্ভেন্ট। লাউকা হচ্ছে পেটককের ফিমেল সার্ভেন্ট আর নিকোলা হচ্ছে মেল সার্ভেন্ট। আর নিকোলা হচ্ছে মিডিল এজ ম্যান, কুল টেম্পার, ক্লিয়ার অ্যান্ড কিন ইন্টেলিজেন্স, সোল অফ এ সার্ভেন্ট। আর নিকোলাকে দেখে ব্লাঞ্চলি বলেছিল যে সে হচ্ছে দ্য এবেলেস্ট ম্যান ইন হোল বালগেরিয়া। বোঝা গেল? এইটা ছিল আজকে ড্রামার পার্ট 1 এর প্লট, যেটুকু তোমাদেরকে জানতে অবশ্যই হবে। এমসিকিউ করতে গেলে তোমাদেরকে এই প্লট গুলো কিন্তু জানতে হবে। আশা করছি তোমরা এই ক্লাসটা থেকে অনেক কিছু জানতে পেরেছো, যেগুলো যেগুলো দরকার ছিল তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। তোমরা খাতায় এগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে। আর তোমাদের নিজস্ব যদি কোনো রকম কোনো তোমার কোশ্চেন থাকে বা তোমরা যদি কোনো কিছু শেয়ার করতে যাও, অবশ্যই আমাকে জানাবে। যাই হোক, আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি। এটা ছিল আর্মস অ্যান্ড দ্য ম্যানের পার্ট 1 এর ক্লাস। পার্ট 2, পার্ট 3 দুটো ক্লাস আবার আসবে। পার্ট 2 এর ক্লাসে আমি সেটিংসটা তোমাদের সাথে আলোচনা করব, মানে ড্রামার যে সেটিংটা তোমাদের সাথে আলোচনা করব। আর পার্ট 3 মানে লাস্ট ক্লাসে তোমাদেরকে ড্রামাটা আমি শর্টলি বেঙ্গলিতে ডেসক্রাইব করে দেবো। ব্যাস, এটুকুই হচ্ছে আমার প্লটটুকু তোমাদের সাথে জানানোর দরকার ছিল, আজকে জানিয়ে দিয়েছি। তো চলো, আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আর তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।